See a world in a grain of sand, and a heaven in a wild flower. Hold infinity in the palm of your hand, and eternity in an hour. সমগ্র বিশ্ব তিনি, অনন্ত তিনি, এক কণা বালি বা বনফুল রূপ আমি, এই ক্ষুদ্র মুষ্টিতে এক ঘন্টাও নয়, আধ ঘন্টার পরিসরে তাকে ধারণ করতে পারি, সে দৃশ্যটাও আবার কোনোদিন যেন না হয়। তবু আমি চেষ্টা করি একটি কবিতা দিয়ে শুরু করার। তার শিক্ষা দর্শনের বিষয় আলোচনা করতে গিয়ে এই মুহূর্তে আমার একটি কবিতার কথা মনে পড়ছে। সেটি হচ্ছে বিদ্যে বোঝাই বাবু মশাই। এই বিদ্যে বোঝাই বাবু মশাই শখের বোটে চড়ে যখন যাচ্ছিলেন আর বলছিলেন যে, মাঝি তুমি কি জানো, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বহে, সারা জনম মরিলে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। এই করতে করতে 4 আনা 12 আনা 8 আনা করতে করতে এক সময় যখন 16 আনার পালা এলো, তখন ঝড় উঠেছে আকাশে। মাঝি জিজ্ঞেস করছেন, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই নিচে। তাহলে জ্ঞানটা কোনটা? এই যে জ্ঞান বিনা তোর জীবনটা যে 4 আনায় মাটি, কাকে জ্ঞান বলে? সর্বভূতে আত্মবোধকেই ঠাকুর জ্ঞান বলছেন। আর যখন সর্বভূতে আত্মবোধ হয়, তখন বলতে ইচ্ছা করে, I have felt a presence that disturbs me with joy of elevated thoughts, a sense sublime of something far more deeply interfused, whose dwelling is the light of setting sun and the round ocean and the living air and the blue sky, and in the mind of man, a motion and a spirit that impels all thinking things and objects of all thoughts and rolls through all things. This is pantheism. This is Madatma Sarva Bhutatma. অথবা একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই অনুভব। জ্ঞান ধারাকে ধ্বংস করে, মানুষকে প্রকৃত চক্ষু দান করে, আর এই চক্ষু দিয়েই we see into the life of things, as William Wordsworth once uttered in his poem Tintern Abbey. ঠাকুর বলছেন, তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকার ক্ষমতাও তেমনতর। কিন্তু বাবু মশাই তো স্থির নন, তিনি তো চঞ্চল, তিনি তো অস্থির, কিন্তু পারছেন না প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে। তিনি তো প্রকৃতির কাছে পরাজয় বরণ করছেন। কিন্তু এক ধরনের বুকিশ নলেজ কি নয়? বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সটাকে মজ্জাগত করতে চেষ্টা করো। এ যেন সুকুমার রায়ের সেই কবিতা বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো প্রকটিত হচ্ছে। সব লিখেছে এই কেতাবে। দুনিয়ার সব খবর যত, সরকারি সব অফিসখানার কোন সাহেবের কদর কত, কেমন করে চাটনি বানায়, কেমন করে পোলাও করে, হরেক রকম মুষ্টি যোগের বিধান লিখছে ফলাও করে। সব লিখেছে, কেবল দেখো পাচ্ছি গো লেখা কোথায়, পাগলা সারে করলে তারা কেমন করে ঠেকাবো তাই। তাহলে পাগলা সারে তারা করলে কিভাবে ঠেকাবো, সে কথা তো বইয়ে লেখা নাই। তাহলে বই পড়ে আমি এসেন্সটাকে যখন মজ্জাগত করতে পারছি না,
সেই জ্ঞানের আমার দাম কি? সে জ্ঞানের তো দাম নেই। তাই ঠাকুর বলছেন যে লেখাপড়াই দর হলেই বিদ্যাদারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা কয় না। তাহলে শিক্ষা কোথায় থাকে? লেখাপড়াই নাইকো বিদ্যা, সহায়ক তার বটে। বিদ্যাবত্তা মানেই জানা কেমনে কি ঘটে। আমি যদি জানতেই না পারলাম কোথায় কিভাবে কেমন করে আচরণ করতে হয়, সে বিদ্যার দামটা কোথায়? তাই কোথায় আমাদের আমন্ত্রণ পত্রে লেখা আছে, ডিগ্রি ইজ নট দ্য মেজার অফ লার্নিং। শিখছি আমি, অনেক অনেক শিখছি, অনেক জানছি, কিন্তু কিভাবে আমি মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় সেটা আমি জানছি না। ব্যবহার আর অভ্যাসের সঙ্গতি যার যেমনই, লেখাপড়া যাই না জানুক, শিক্ষা কিন্তু তেমনই। তাই ঠাকুর বলছেন education is the unfoldment of innate tendencies that fulfill our becoming with the meaningful and rational adjustment. গ্রুপের সঙ্গে যখন ঠাকুরের কথোপকথন হচ্ছে, পাঞ্জাবি একজন ভক্ত, সেখানে ঠাকুর বলছেন শিক্ষা শুধু পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই শেখায় না, মোল্ড করতে শেখায়। বাধাকে বাধ্য করার নামই হচ্ছে শিক্ষা। আমরা ছোটবেলায় লার্নিং ইংলিশ যারা পড়েছি, সেই সিরিজটা মনে আছে, দি কেজ বলে একটা আমাদের অংশ ছিল। সেখানে বলছে বুদ্ধিমান ব্যক্তি কে? যিনি কেজে থাকেন তা না, যিনি কেজ বানাতে পারেন, যিনি একটা মানুষকে কেজের মধ্যে পড়তে পারেন, তিনি হচ্ছেন বুদ্ধিমান। আর সেখানেই হচ্ছে শিক্ষা, সেখানেই হচ্ছে জ্ঞান। তাই এই শিক্ষা শেষ কোথায়? ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে বৌদ্ধ ধর্মের সম্যক বলে একটা কথা আছে, সম্যক আরো সম্যক আরো সম্যক, এই সম্যকের শেষ কোথায়? ঠাকুর বলছেন তিনিও অনন্ত, আমাদের চলনাও অনন্ত। কালীনাথ ঘোষের একটা গান ঠাকুর পছন্দ করতেন, অনন্ত হয়েছ ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। যদি তুমি ধরা দিতে, তাহলে তোমাকে যেই ধরতে পারতাম সব ফুরিয়ে যেত। তাহলে এই শিক্ষার ভান্ডার অনন্ত। কিভাবে একে পরিবেশন করব সে নিয়ে আফটার ইন্ডিপেন্ডেন্স অনেকগুলো শিক্ষা আয়োগ হয়েছে, অনেকগুলো শিক্ষা নীতি তৈরি হয়েছে। আর এই প্রস্তাব সমূহ আর ঠাকুরের শিক্ষানীতি পাশাপাশি ফেলে দেখা যাক না যে আমরা সেখান থেকে কি পাই। প্রথমেই আসা যাক বৃত্তি শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশন 1948-49 সালে বৃত্তিমুখী শিক্ষা প্রতিষ্ঠান করতে তিনি রেকমেন্ড করেছিলেন। মুদালিয়ান কমিশন in the year 1964-66 also advocated for the inclusion of vocational course in curriculum. Kothari Commission in the year 1952 and 53 suggested for the reformation in the vocational courses to make it more practical and effective. And NEP 2020 laid emphasis on vocational education and skill-based education. বিদ্যে বসাই বাবু মশাইয়ের মতো মুখস্থ বিদ্যা নয়। The commission laid emphasis on potentiality, vocational training and critical analysis right from class 6 with internship and apprenticeship. শ্রী ঠাকুর বলছেন শিক্ষা হচ্ছে পরিবেশকে পূরণ করা। হাতে কলমে না শিখলে পুঁথিগত বিদ্যা আমাদের এক কিংবুদ্ধিমাকার জীবে পরিণত করে। নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতাও তৈরি হয় না, কোন রকম বোধ তৈরি হয় না। তাই ঠাকুর বলছেন শিখলি যে তুই কত শত বোধ তো কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটলো না। তাই প্রয়োজন হচ্ছে স্কিল, প্রয়োজন হচ্ছে দক্ষতা, অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন। এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। ঠাকুর বলছেন যে কেমন ভাবে শেখাতে হবে। ঠাকুর বলছেন যে আমার ইচ্ছা যে শিক্ষকদের জন্য কারখানা, কেমিক্যাল প্রেস, কাঠের কাজ ইত্যাদি সব কাজই শেখাবো। আরো ভাবি নতুন করে সব বিষয়ের বই লেখাবো। ভাবি তপবনটাকে তপবনের একটা নিজস্ব কারখানা থাকবে, সেখানে মাস্টার্স মেশিন থাকবে, এই যেমন লেদ,
ট্রেনিং, সব কাজ ছেলেদের শেখানো হবে। প্রেসের মেশিন থাকবে, কাজ শিখবে কামারশালার কাজ, কাঠের মিস্ত্রির কাজ, বাঁশ ও বেতের কাজ, ঘর বাঁধা, রাজমিস্ত্রির কাজ, কাপড় বোনা কাজ, টাইপরাইটিং, নাকি একেবারে চৌকস হয়ে বেরোবে। যে অবস্থায় ফেলে দেবে সেখান থেকে কেটে বেরোবে। পেটের ভাতের জন্য আর ভাববে না তারা। তাছাড়া এক একজন নেতৃস্থানীয় হয়ে উঠবে। অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এ হবে কাজের মানদণ্ড। আর ক্ষিপ্রতা এত বাড়াতে হবে, মোটর অ্যাপারেটাস এতখানি এফিশিয়েন্ট ও অ্যাক্টিভ করে তুলতে হবে যাতে দেখতে না দেখতে কাজ হয়ে যায়, যেন মিরাকল হয়ে যাবে। লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। আলো জ্বলুক, বলিতে না বলিতে আলো জ্বলিয়াও ছিল। এই ভাব যাকে বলে একেবারে বিদ্যুৎ বেগে কাজ। 1955 সালে শ্রী ঠাকুরের 68তম শুভ আবির্ভাব বার্ষিকী উপলক্ষে এই ভাবধারাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি একটি কৃষি শিল্পের প্রদর্শনীর আয়োজন করেছিলেন। কৃষি, চারুকলা, হস্তশিল্প। কৃষি শিল্প করেছিলেন কেন? কারণ তিনি বলেছিলেন যে ভারতবর্ষের অর্থনৈতিক ভিত্তি হচ্ছে কৃষি, তাই কৃষির ওপর জোর দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। তার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনের সঙ্গে আশ্চর্যভাবে এই ভাবগুলো, এলিপির ভাবগুলো মিলে যায়। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে কাজগুলো করতেন বিভাগের কর্মচারীরা, অদ্ভুতভাবে তাদের কোনো কিন্তু প্রফেশনাল ট্রেনিং ছিল না। There was no schooling at all. So schooling and education is far more different in this point of view. তারা কাজ করতেন, এসে ঠাকুরের সঙ্গে গল্প করতেন, ঠাকুর তাদের পথ দেখাতেন, তারা কাজগুলো করতেন। এই জন্য একদম পাবনা সৎসঙ্গ আশ্রমে ছাপাখানা, রসায়নাগার, বিদ্যালয়, আর্ট স্টুডিও, ওয়েল্ডিং, আরো কত কিছু ছিল। কেন? উদ্দেশ্য হচ্ছে একটা ভালো ছেলে তৈরি করা। আই রিপিট স্যার, ম্যাডাম অ্যান্ড স্টুডেন্টস, একটা ভালো ছেলে তৈরি করা। হোয়াট ডাজ ইট মিন বাই ভালো ছেলে? ঠাকুর বলছেন ভালো ছেলে মানে প্রফিটেবলি অ্যাক্টিভ, ভালো লাভজনকভাবে কর্মঠ ছেলে, প্রফিটেবল টু হিমসেলফ অ্যান্ড এনভায়রনমেন্ট। আর তেমন ছেলে তৈরি করার জন্য কর্মময় বৃত্তি শিক্ষার জগতের সৃষ্টি। লেটস কাম টু নারী শিক্ষা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49 উন্নত নারী শিক্ষার কথা বলেন। মুদালিয়ার কমিশন ছাত্রী বা নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষা জগতের সুযোগ সুবিধা বাড়াতে বলেন। মেয়েদের জন্য প্রয়োজন মধ্যে পৃথক স্কুল করতে বলেন। অদ্ভুতভাবে ভারতবর্ষ, যেখানে ঘোষা, অপালা, গার্গী, মৈত্রী, লীলাবতী, খনা একসময় রাজ করে গেছেন, সেখানে নারী শিক্ষার জন্য আমাদের ভাবতে হচ্ছে। ভাবতে কষ্ট লাগে না? আসলে বৈদেশিক আক্রমণ, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, তারপর এই নানা কিছু নারীদের একটা সময় অন্তঃপুরবাসী করে ফেলেছিলেন। তারপর সাবিত্রীবাই ফুলে এবং বিদ্যাসাগরের হাত ধরে তারা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসেছিলেন। তখন নারী হয়ে উঠল অর্ধেক আকাশ, এবং তখন মানুষ আস্তে আস্তে লিখতে শুরু করলেন, পৃথিবীর যাহা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভারত জাগে না যদি ললনা না জাগে, ভারত ললনা জাগে না এ ভারত জাগে না। এই নারীদের কোন শিক্ষা দিতে হবে? ঠাকুর বলছেন পুরুষদের শিক্ষা হবে ফুলফিলিং, এন্ড নারীদের শিক্ষা হবে সার্ভিসিং। এবং শুধু তাই নয়, আমরা যে জানি এ গুড মাদার ইজ ওয়ার্থ 100 টিচার্স, এইটা বলতে গিয়ে ঠাকুর আরো এক ধাপ এগিয়ে বললেন যে নারীদের দিয়ে যদি ছোটবেলায় শেখানো যায়, নারীরা যদি শৈশবে কি পুরুষ কি নারীর যদি শিক্ষা দায়িত্বটা নেয়, তাহলে উভয়ের পক্ষেই মঙ্গল। আরো একটা শিক্ষার কথা তিনি বললেন, সেটা হচ্ছে নারীদের কোন কোন শিক্ষা দিতে হবে। সে প্রসঙ্গে তিনি অনেক কিছু বলতে গিয়ে, আমার সময় তো সংক্ষেপ, আমি একটা পয়েন্ট শুধু বলি, সেটা হচ্ছে যে তাদেরকে বলছেন ঠাকুর যে সুপ্রজনন বিদ্যা শেখাতে হবে। কিভাবে শেখাতে হবে সুপ্রজনন বিদ্যা? ঠাকুর বলছেন প্রথম কথাই হলো তাদের বংশমর্যাদা ও সুবিজ্ঞান পাঠ মেয়েদের দিতে হয়।
তেমন করে তাদের আভিজাত্য সম্পর্কে, তাদের বংশমর্যাদা সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করে তুলতে হবে, যাতে তারা নিজেদের জন্য এতটা গৌরব বোধ করে কোনোভাবেই যেন তারা নিকৃষ্টের কাছে আত্মদান না করে। আর তারা কাকে নারী রূপে বরণ করবে, কে হবে তার স্বামীর উপযুক্ত, সেই শিক্ষাটা তাদেরকে দিতে হয়। শুনে অবাক লাগছে না? মনে হচ্ছে কি চরম ব্যাকডেটেড, নাকি মনে হচ্ছে চরম অ্যাডভান্সড? যে স্বয়ম্বর সভার কথা আপনারা চিন্তা করে দেখুন, আপনারা অনেকের স্বয়ম্বর সভার গল্প জানেন, যে তাদেরকে এই শিক্ষাটা প্রথম থেকে দেয়া হয়েছিল, তাই তারা বর বরণের অধিকারী হয়েছিলেন। তাই বর বরণের অধিকারী করে আমাদের বাড়ির মেয়েদের তুলতে হবে। নেক্সট কাম কোএডুকেশন, সহশিক্ষা। প্রয়োজনে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয়ের কথা বলেছিলেন মুদালিয়ার কমিশন। ঠাকুর বলছেন যে প্রয়োজনে নয়, মেয়েদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঠাকুর যে বাণীটা দিলেন একটু স্মরণ করিয়ে দিই, ছেলে মেয়ে একযোগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বাড়ে প্রায়ই কামের উপাসনা। অ্যাডোলেসেন্ট পিরিয়ড ইজ ভেরি ক্রুশিয়াল পিরিয়ড। এই সময় হরমোন, বিভিন্ন হরমোনের কারণে একটা মানুষের, ছেলে মেয়েদের মধ্যে একটা বায়োলজিক্যাল চেঞ্জ হয়। পরস্পরের প্রতি অদ্ভুতভাবে তারা আকৃষ্ট হয়ে পড়ে, এবং সেই জন্য একটা বাঁধ না থাকার কারণে, একটা বেড়াজাল না থাকার কারণে বিপদ সীমার বাইরে তারা চলে যেতে চায় প্রায়। সেই জন্য তাদের প্রথম থেকেই আলাদা শিক্ষা দেওয়ার প্রয়োজন। যে প্রসঙ্গটা হচ্ছে, সঙ্গে সঙ্গে একজন প্রশ্ন করছেন, কি বলছেন ঠাকুর? হায়ার এডুকেশন, মেডিকেল এডুকেশন, সেখানে আলাদা করে কি করে তাদেরকে শিক্ষা দেওয়া হবে? ঠাকুর বলছেন, কি যে কষ্টরা, এটা আগে ছিল না? মেয়েরা মেডিকেলে তারা স্কলার ছিল না? তারা অস্ত্রবিদ্যা জানতো না? আমি তো একজনের কথা জানি যে শঙ্করাচার্যকে নাকি তর্কযুদ্ধে হারিয়ে দিয়েছিল। কে? নামটা জানা আছে নিশ্চয়ই অনেকের। কি নাম? শঙ্করাচার্যকে হারিয়ে দিয়েছিলেন তর্কযুদ্ধে। ভেরি গুড, উভয় ভারত। তাহলে তখন তো সহশিক্ষা ছিল না। বাড়িটাকে এমন করে তৈরি করতে হয় যেন বাড়িতেই সব শিক্ষা পাওয়া যায়। ঠাকুর বলছেন তাহলে ছেলেদের মেয়েদের আলাদা করে শিক্ষার ব্যবস্থা করতে হবে, আলাদা ইনস্টিটিউশন। সেটা তো পরে। আমি আরেকটু এগিয়ে কই যে বাড়িটাকেই করে তুলতে হয় একটা ইনস্টিটিউশন, একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের একটা এনভায়রনমেন্ট, যেখান থেকে মানুষ সব পায়। ভ্যালিড কারিকুলাম, ভ্যারাইটি ইজ দ্য স্পাইসেস অফ লাইফ। মুদালিয়ার কমিশন 1952-53 সালে বলছেন শিক্ষার আঙিনা থেকে একঘেয়েমি দূর করতে হবে, পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে পড়ার প্রতি আগ্রহ বাড়ানো নয়, যোগ্যতারও বিকাশ ঘটে। মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন তৈরি করতে হয়। সেখানে কোনো there should be no watertight compartment. They can choose subjects from different streams. শিক্ষার ক্ষেত্র হবে উন্মুক্ত। এই শিক্ষার ক্ষেত্র উন্মুক্ত করতে গিয়ে ঠাকুর বলছেন যে কোনভাবে বিজ্ঞানটা সাহিত্যের সঙ্গে সম্বন্ধিত, সাহিত্য কি করে মিউজিকের সঙ্গে সম্বন্ধ, বিজ্ঞান কেমন করে সাহিত্যে ইভলভ হয়ে উঠেছে, সাহিত্যই বা আবার কি করে বিজ্ঞানের ট্রান্সফর্ম হয়েছে, প্রকৃতির সাথে এগুলির সমাবেশ কি এবং কেমন, এসব বের করা লাগে। ইকুইটি ডেভেলপমেন্ট, equity development is not the equality. In a so-called socialism system there is no equity. এক একজনের এক একটা চাহিদা। আপনার বায়োকেমিস্ট্রির সঙ্গে আমার বায়োকেমিস্ট্রির পার্থক্য আছে। আপনি যে খাদ্যে ভালো থাকেন, আমার সে খাদ্য নাও স্যুট করতে পারে। সেই জন্য ইকুইটি ডেভেলপমেন্ট, যার যেমন প্রয়োজন, আপূর্যমান বৈশিষ্ট্যকালী, যার যেমন বৈশিষ্ট্য সেই অনুযায়ী তিনি পূরণ করেন। তাই নারী এবং পুরুষের আলাদা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। এক একজনকে এক একটা ট্রেনিং দিতে হয়, যাতে একটা সুন্দর সুস্থ একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র গড়ে ওঠে। এই কারণেই বর্ণানুক্রমিক শিক্ষার ব্যবস্থা ছিল একটা সময়। এই বর্ণানুক্রমিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হলো।
কবে দেয়া হলো? 1835 সাল। মনে রাখবেন 2টা ফেব্রুয়ারি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে লর্ড মেকলে। তিনি বলছেন, অনেকটা বলছেন, আমি একটুখানি পড়ি। সেখানে তিনি এই ভারতবর্ষের সিস্টেমটাকে, এডুকেশন সিস্টেমটাকে, বর্ণানুক্রমিক শিক্ষা ব্যবস্থাটাকে তিনি ভাঙতে চাইছেন। তিনি কি বলছেন? যে I have seen in this country such high moral values, people of high such caliber, that I do not think we would ever conquer this country until we break the backbone. I repeat, until we break the very backbone of this nation, which is her spiritual, cultural heritage, and therefore I propose that we replace her old and ancient education system, her culture. For if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose. What will they lose? They will lose their self-esteem, their native culture, and they will become what we want them, a truly dominant nation. And I, with such regret, want to say that he was successful in his mission, and we became the stooge of British Empire. He was successful. সাদা চামড়া যা বলে তাই আমরা ভালো বলি, আমরা ইতিকে নিয়ে লাফালাফি করি, আমরা বঙ্কুবাবুর বন্ধু সত্যজিৎ রায়ের লেখা আমরা পড়িনি হয়তোবা, কিন্তু আমরা ইতি নিয়ে লাফালাফি করি। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের শিক্ষা সংস্কৃতি সব লুপ্ত হলো, শিক্ষার হলো বাণিজ্যিকীকরণ। তারপর এইখানে বলছে যে এনইপি 2020 বলছে যে স্টুডেন্টস উইল হ্যাভ ইনক্রিজড ফ্লেক্সিবিলিটি অ্যান্ড চয়েস। এই ফ্লেক্সিবিলিটি অ্যান্ড চয়েস বলতে গিয়ে তারা কি পড়বে, কি শিক্ষা নেবে, তারা নিজেরা ঠিক করবে, অন্য কেউ ঠিক করে দেবে না। তারা যা ইচ্ছা সেইটা তারা নেবে। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ছে। শান্তিনিকেতনে একটি ছাত্র 12টা অঙ্কের মধ্যে 12টা অঙ্ক ভুল করেছে। 12টার মধ্যে 12টা অঙ্ক ভুল করার পর সে অঙ্ক খাতার মধ্যে একটা কবিতা লিখেছে। ভাবতে পারেন মাস্টার মশাই নগেন আইচ এত রেগে গেছেন, তিনি ছাত্রটাকে এবং খাতাটাকে হিড় করে টানতে টানতে গুরুদেবের কাছে নিয়ে এসেছেন। দেখুন কি করেছে, অঙ্ক তো পারেনি, তার মধ্যে একটা কবিতা। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর খাতাটা নিলেন, নিয়ে কবিতাটা মন দিয়ে পড়লেন, পড়ে বললেন যে নগেন, অঙ্কগুলো তো হয় নাই দেখাই যাইতেছে, কিন্তু যাই বলো বাপু, কবিতাটা কিন্তু হইয়াছে। আহা, কি সরল স্বীকারোক্তি ও আন্তরিকতা, শোনো না। ছাত্র পরীক্ষার হলের খাতায় লিখেছে, হে হরি, হে দয়াময়, কিছু মার্ক দিও আমায়, তোমার শরণাগত নবী শতত, শুধু এই পরীক্ষার সময়। ওর বয়সের কথা ছাড়িয়া দাও, এমন কজন প্রবীণ ভক্ত কবি আছে যে প্রশ্নপত্রের 10টা অঙ্কের উন্নত 10খানা খড়গের সম্মুখে দাঁড়াইয়া এমন ভাবে আত্মনিবেদন করিতে পারে, ওকে অঙ্ক কষাইতে চেষ্টা করো, তাই বলিয়া কবিতা লেখার বাধা দিও না। উত্তরকালে সেই অঙ্কে শূন্য পাওয়া ছেলেটি একজন বিখ্যাত সাহিত্যিক হয়ে দাঁড়িয়েছিলেন, প্রবোধনাথ ঋষি। প্রবোধনাথ ঋষি। এবার আসা যাক যে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন। এই বিজ্ঞান শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশন বলছে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন করতে হবে।
ভাস্করাচার্য, গণাদ, চরক, সুশ্রুত, ভরদ্বাজ যারা এই সময় একসময় ছিলেন এই ভারতবর্ষে, সেখানে বিজ্ঞান শিক্ষার উন্নয়নের কথা বলা হচ্ছে। ঠাকুরের কাছে আসা হয়েছে যে বিজ্ঞান শিক্ষার বিষয়ে আলোচনা করার জন্য। তো ঠাকুর সমস্ত একটা কলেজ তৈরি হবে, সেই কলেজে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে এখানে বিজ্ঞান শিক্ষা হবে তো। ঠাকুর নিজে একটা কলেজ তৈরি করেছিলেন, সেটা হচ্ছে মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিজ্ঞান নিজেই অমৃতের পথ প্রদর্শক ঠাকুর বলেছিলেন। গবেষণার কথা যদি বলা হয় তাহলে ঠাকুর বিশ্ববিজ্ঞান গবেষণা কেন্দ্র তৈরি করেছিলেন এবং সেই বিশ্ববিজ্ঞান গবেষণা কেন্দ্রে 1921 সাল 22 সালের মধ্যে অ্যাটম বোম ভাঙা হয়েছিল। এটা ভাবতে খুব আশ্চর্য লাগে। গ্যালভানোমিটার, অসিলোস্কোপ আমেরিকা থেকে ঠাকুরের জন্য এসেছিলেন এবং ভাইব্রোমিটার নামক একটি যন্ত্র ঠাকুর তৈরি করানোর একটা প্রকল্প করেছিলেন। বিজ্ঞান ছাড়া ধর্ম যে চলতে পারে না এবং ধর্ম ছাড়া বিজ্ঞান যে চলতে পারে না, এটা ঠাকুর অনেকবার বলেছেন। আইনস্টাইন তো বলেছেন ত্রৈভাষিক সূত্র, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হচ্ছে যে 3টে ভাষা অন্ততপক্ষে কি কি, আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজি, এই 3টি ভাষা শিক্ষা দিতে হবে। ঠাকুর এই প্রসঙ্গে একটি বাণী দিয়েছেন অনেকদিন আগে। কি বলছেন ঠাকুর? অন্তত 3টি ভাষা সবারই আয়ত্ত করা ভালো। একটি মাতৃভাষা, একটি আন্তঃপ্রাদেশিক ভাষা, যে ভাষার মাধ্যমে বিভিন্ন প্রদেশের সঙ্গে পারস্পরিক ভাবের আদান প্রদান হবে, আরেকটি ভাষা যার মাধ্যমে পৃথিবীর বহু লোকের সঙ্গে আদান প্রদান করে সংগতিশীল তাৎপর্যে মানুষকে উন্নীত হতে হবে। মাতৃভাষার কথা বলছেন, এনইপি বলছেন যে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার শিক্ষা দান করতে হবে আপ টু ক্লাস 5 বা আপ টু ক্লাস 8। ঠাকুর বলছেন কি, সংবিধি গ্রন্থে একটি বাণীতে বলছেন যার যে ভাষা তাকে খ্রিস্টিতবা হতে দাও। ভাষা হচ্ছে সৃষ্টির অনুস্বর। অভ্যস্ত ভাষায় চিন্তা ফুটন্ত হয়ে ওঠে, ওই ফুটন্ত চিন্তাই মানুষকে কর্মে নিয়োজিত করে। সংস্কৃত ভাষা শিক্ষার কথা এনইপি 2020 বলছেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে আমার মনে হয় দেশ ও কৃষ্টিকে যদি বাঁচাতে চাও তাহলে ভাষা শিক্ষার ব্যাপারে সারা ভারতের মধ্যে সংস্কৃত চর্চার উপর সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। যার যা মাতৃভাষা সঙ্গে এটা হওয়া চাই কম্পালসারি বা আবশ্যিক, তাহলে সংস্কৃত ভাষা শিক্ষা দিতে হবে। আর মাতৃভাষার কথা যদি বলা হয়, মাতৃভাষার কথা আমি তো বলছেনই, আমি আমার নিজের মাতৃভাষার কথা বলি যে একটা অক্ষর দিয়ে একটা বাক্য তৈরি করা যায় আমার মাতৃভাষায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলা ভাষাকে ভালোবাসার কারণ, একটা কথা কই ক, ঋত্বিক সদনের ঠাকুরের শিক্ষানীতির ওপর একটা সেমিনার আছে জানিস, হ, যাবি, চ। এবার একটা বিভক্তি যোগে একটা কবিতা, ঝি, কি, ঘি, পি। সুন্দর কবিতা, শুধু একটা অক্ষরের সঙ্গে একটা বিভক্তি যোগ। ঠাকুর চেয়েছিলেন সংস্কৃত ভাষাটা রাষ্ট্রভাষা হোক এবং আচার্য পণ্ডিত কপিল দেব শর্মাও ঠাকুরের এই ইচ্ছাটাকে ফলবতী করার চেষ্টা করেছিলেন এক সময়। কর্ণাটকের মাত্তুর, হোসালেলি, এগুলো বিভিন্ন জায়গায় সংস্কৃত শিক্ষা রীতিমতো দেওয়া হয়। বয়স্ক শিক্ষার কার্যক্রম, কোঠারি কমিশন বলছেন যে বয়স্ক শিক্ষা সাক্ষরতার উপর জোর দিতে বলছেন। নৈশ বিদ্যালয়, সাক্ষরতা অভিযান, এগুলো ব্যাপকভাবে একটা সময় প্রচলিত ছিল। কবিরাজ বাড়ির আঙিনায় এই বয়স্ক শিক্ষা ঠাকুর চালু করেছিলেন। 3 বছরের মধ্যে ম্যাট্রিক দেওয়ার লক্ষ্যে
14 থেকে 60 বছর পর্যন্ত মায়েরা আসতেন সেই শিক্ষা গ্রহণ করতে। আমার একটা লাস্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটা বলে আমি অনুমতি চেয়ে নিচ্ছি। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে কোঠারি কমিশন 10+2+3 উপর জোর দিয়েছিলেন, কিন্তু ঠাকুর কিন্তু এনইপি 5+3+4 এর উপর জোর দিচ্ছেন। এখানে বলা হচ্ছে যে ছাত্ররা 12 বছরের আগে, 12 বছর বয়সের আগে তাদের সাবজেক্ট টিচার দেওয়া হবে না। ঠাকুর এটা কতদিন আগে বলে গেছেন যে ছেলেরা ঘুরবে ফিরবে, এই অনেক কথা বলা আছে, আমি সেই বিস্তারিত কথার মধ্যে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে ঠাকুর বলছেন মায়ের যোগান দিয়ে, বাবাকে সাহায্য করে, ঘুরে ফিরে অনেক কিছু শিখে বাস্তবিকভাবে শিখবে। তারা যখন গাছে উঠে ফল পেড়ে বা মাটির তলা থেকে রাঙা আলু তুলে খায়, তাদের শেখাতে হয় না LEAF মানে হচ্ছে লিফ, এর রং হচ্ছে সবুজ। মার্ক টোয়েন বলেছিলেন I never gave a chance to the schooling to interfere with my education. আমি দিইনি। ঠাকুরও তাই বলছেন যে শিক্ষা, স্কুলের শিক্ষা, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না। আর আমি শেষ করছি আমার আলোচনা। আমি একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে যে শারীরিক শিক্ষা, সেটা নিয়ে শারীরিক শাস্তি, সেটা ঠাকুর অনেকদিন আগে বারণ করেছিলেন। পিটনি দিয়ে শাসন করে শিখাতে যাস না কোনো কিছু, কুবুদ্ধিনী তলছা মেরে ছোটেই সর্বনাশের পিছু, 2009 সালে সেটাই বলছেন। বার্ডেন ফ্রি এডুকেশন, সেটাও ঠাকুর বলছেন যে একটা চটি বই লাগে ম্যাট্রিক পাস করতে, মোটা মোটা বই তৈরি করে পাবলিশাররা বই বিক্রির জন্য। ঠাকুর বলছেন বন্দে মাতরম, আমার খুব ভালো লাগে বন্দে মাতরম স্তোত্র, তিনি ঋষি ছিলেন বঙ্কিমচন্দ্র। যে বন্দে মাতরম স্তোত্রের কথা ঠাকুর বলছেন, সেই স্তোত্র আজকে ঘরে ঘরে প্রতিটা স্কুলে পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, বন্দে মাতরম স্তোত্র গাওয়া হচ্ছে। আমি লাস্ট একটা অংশ একটু রিডিং করে আমি ছেড়ে দেবো। সেটা হচ্ছে পঞ্চানন সরকার ঠাকুরের সম্পর্কে কি রিডিংটা দিয়েছিলেন, আমি লাস্ট এইটুকু পড়ে আমি শেষ করছি। তিনি বলছেন শিক্ষার মেথড কি হওয়া উচিত এ নিয়ে সারা দুনিয়া কত না এক্সপেরিমেন্ট চলছিল, কত মেথডের নামই শোনা যেত, কিন্ডারগার্টেন, মন্টেসরি, বেসিক ট্রেনিং ইত্যাদি কত, সবাই হাতে বেড়াচ্ছেন, যে যা বুঝছেন তারই প্রচার করছেন, কেউই ঠিক জায়গায় এসে দাঁড়াতে পারছেন না। অবশ্য আমার যেমন মনে হয়েছে তাই এখানে বলে রাখছি। আমি শুধু মুখে বলছি বলেই কিছু বলা হয়ে গেল তা নয় তো। তবে এখানে শুধু এই দাবি রেখে যেতে হবে আমার, যে ঠাকুর ক্রমাগত 10-11 বছর ধরে যা দিতে চেয়েছিলেন তা যদি পুস্তক আকারে জগতে প্রকাশ পেত, মনে হয় শিক্ষা জগতে এক যুগান্তর সৃষ্টি হতো। শিক্ষকতার দিক দিয়ে পৃথিবীর দারিদ্র্য বুঝে দিত, পৃথিবীর একমাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত মেথড এই সন্ধানকে ধন্য হয়ে যেত। শেষে বলতে পারি এনইপি, শিক্ষা আয়োগ, শিক্ষানীতি আর ঠাকুরের শিক্ষা দর্শন পাশাপাশি রাখলে আমার একটা লাইনই মনে হয় ঠাকুরের বলা লাইন, রাইজ অফ সৎসঙ্গ মিন্স রাইজ অফ বেঙ্গল।